হয়তো এইগুলো ইস্যু ধামাচাপা পড়ে যাবে যখন 9-10-এর ভেরিফিকেশন লিস্ট সোমবারে দিয়ে দিবে, অনেকেই পেয়ে যাবে তোমরা। ফ্রেশারদের ডাবল মার্জিনালাইজ করা হচ্ছে না তো, ডাবল ডেপ্রাইভড করা হচ্ছে না তো? ওকে, পূর্বের ভিডিওর পরিপ্রেক্ষিতে আবার নতুন সংযোজন করতে আসা কিছু ক্লারিফিকেশন দেওয়ার জন্য আমি আমার পূর্বের ভিডিওতে স্কিল বেসড টিচার্স এবং একটা যে ব্যালান্সড ওয়ে অফ কম্পিটিশন, সেটাকেই যে গতকালের সওয়াল জবাবে উঠে এসেছিল তারই পরিপ্রেক্ষিতে কিছু বক্তব্য পেশ করেছিলাম। আমার যেটা মনে হয়েছিল তাতে অনেকেই অফেন্ডেড হয়েছে, ইন সার্ভিস টিচাররা বেশিরভাগ। তারা তারা যে একটা যে আনটেন্টেড হয়েও যে একটা চূড়ান্ত অব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা তো অনস্বীকার্য। সেটা স্বীকার সবাই করছে, আমিও করছি। এবং আপনারা জেনে থাকবেন, আমি যখন 2016 প্যানেল ক্যান্সেল হয়েছিল তখন সবচেয়ে বেশি ভোকাল ছিলাম আমি 2016 প্যানেল নিয়ে। আমি নিজেই আমি যে ভার্ডিক্ট বিশ্লেষণ করে 3রা এপ্রিলের যে ভার্ডিক্ট, সেটা বিশ্লেষণ করে আমি প্রথমেই এই বক্তব্যটাই জোরালোভাবে রেখেছিলাম যে 2016 প্যানেল 2016-দের নিয়েই হবে। অ্যাফরসেইড পোস্টস, অ্যাফরসেইড ভ্যাকেন্সিজ বারবার বলেছিল 3রা এপ্রিলের ভার্ডিক্টে। কিন্তু কারো যদি মন মানসিকতায় দুষ্টুমি থাকে বা নোটোরিটি ধরা পড়ে, তাহলে সেটা জবাব তো সাধারণ পাবলিক দিতে পারবে না। যেটা এখন ফ্রেশার এবং ইন সার্ভিস দুটো ক্যাটাগরি, দুটো গোষ্ঠী এখন ভুক্তভোগী, একে অপরের এগেনস্টে ভেনোমাস ওয়ার্ডস, ভেনোমাস সেন্টেন্স প্রয়োগ করছে এবং 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 যারা সত্যি কথা বলে তাদের এগেনস্টেও অনেক রকম খারাপ মন্তব্য উঠে আসছে। এই প্যানেল ক্যান্সেল হবে কি না সেটা তো সময়ই বলবে। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু আর্টিকেল 14-16, সেই সাংবিধানিক যে কনস্টিটিউশনাল যেটা রাইট, সেটা যদি বৈধতা পায় অবশ্যই ঠিক আছে, হবে। সেটা না হলেও সওয়াল জবাবের মাধ্যমে একটা ওয়ে আউট বার করা যায় এবং সেই দিকেই যাচ্ছে। কেননা যেহেতু অমৃতা সিনহা ম্যাডাম কোনো স্টে অর্ডার দেয়নি, শুধু একটা বিধিবদ্ধকরণ সতর্কীকরণ দিয়েছে, যেটা সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য ফাইনাল জাজমেন্ট। মানে এই প্যানেলের ভাগ্য ঝুলে রইল এই রিট পিটিশনের ফাইনাল জাজমেন্টের উপর। এবং ইতিমধ্যে কোনো প্রার্থী যদি চাকরি পেয়ে যায় তাহলে সেটা ক্লেম করতে পারবে না তার রাইট হিসেবে, ইন্টাইটেলড হবে না। আচ্ছা, তো এইটুকু থেকে ইন্ডিকেশন পাওয়া গেছে অলরেডি যে তার মানে ওই প্রাইমারির ক্ষেত্রে যেরকম এটা একটা কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছিল, মাদ্রাসার ক্ষেত্রেও যেরকম একটা কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছিল, হাই স্কুলের ক্ষেত্রেও যেরকম একটা কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছিল, আপার প্রাইমারির ক্ষেত্রেও সেরকমটা এটাও। তার মানে প্যানেল ক্যান্সেলের দিকে না গিয়ে, যেহেতু 2016 নট স্পেসিফিকলি ফাউন্ড টু বি টেন্টেড ওর আনটেন্টেড ক্যান্ডিডেটরা খুবই একটা মনস্তাত্ত্বিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তাদেরকে দুইবার পরীক্ষায় বসতে হলো তাদের যোগ্যতা প্রমাণের জন্য, যেটা নিঃসন্দেহে তারা যোগ্য ছিল, অবশ্যই এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তাদেরকে যোগ্য বানাবার জন্য স্পেশালি ফ্রেশারদের ডাবল মার্জিনালাইজ করা হচ্ছে না তো, ডাবল ডেপ্রাইভড করা হচ্ছে না তো? আমি সেই দিকটাই তুলে ধরেছিলাম এবং দুটো উদাহরণ দিয়েছিলাম। উদাহরণটা কীরকম, যে একজন প্রাইমারি টিচার বা একজন কনস্টেবল, পুলিশ কনস্টেবল বা একজন কাস্টম অফিসার বা একজন হেলথ সার্ভিসে যে আছে, সে 9-10-এর বেতন ক্রস করে যাচ্ছে এখন। সে কি 11-12-এর পাওয়ার সুযোগটুকু কেন দেওয়া হলো না তাকে? তার রাইট থেকে, তার যে রাইট টু ইকুয়ালিটি, সেটা থেকে তাকে বঞ্চিত করা হলো নাকি কোথাও? এই জবাবদিহিটা দিবে কে? সে কনস্টেবলে থাকবে, সে 9-10-এ আসবে না, হয় যদিও সে 9-10-এ পেয়ে যাবে চাকরি যদি ডাক পায়, কিন্তু তার তো স্যালারি 9-10 ক্রস করে গেছে, 9-10-এর স্যালারি ক্রস করে গেছে। সে চাইছিল যে একটা স্কুলে জব করব, বাড়ির পাশে থাকবো এবং 11-12-এ জব করব, পিজি পোস্টে একটা সম্মান নিয়ে থাকবো। আর পিজি পোস্টের পাওয়ার তার অধিকারও আছে, কেননা সে হয়তো পিএইচডি হোল্ডার বা হয়তো জিআরএফ হোল্ডার বা হয়তো বিভিন্ন একাডেমিক ক্ষেত্রে তার একটা ভালো সুনাম আছে।
তো এই ক্ষেত্রে তাকে কেন বঞ্চিত করা হলো জবরদস্তি 11-12-এ তাকে সুযোগ না দিয়ে? অ্যাটলিস্ট কল ফর ভেরিফিকেশনের ক্ষেত্রেও সে ইন্টারভিউতে না পাক, ঠিক আছে, 20 নম্বর ইন্টারভিউ হোক, ঠিক আছে, কিন্তু তাকে তো সুযোগটা দেওয়া হবে নিজেকে জাস্টিফাই করার জন্য। সে এখন কিভাবে জাস্টিফাই করবে নিজেকে? কাকে দোষ দেবে? যেখানে সাইড মার্কের পরীক্ষাতে নেগেটিভ মার্কিং নেই, যেখানে সাইড মার্কের পরীক্ষাতে 10 মার্ক বিট করার মতো একটা সিচুয়েশন তৈরি হয়নি, কোশ্চেন এমন সহজ ছিল। এইগুলো, যেগুলো প্রশ্ন, যেগুলো ইস্যুজ অ্যাবভ দ্য হেড চলে যায়, সেগুলো নিয়ে আমার বক্তব্য, সেগুলো নিয়ে আমার বক্তব্য। তাকে কেন 11-12 বঞ্চিত করা হলো? তার কি রাইট নেই সে প্রমোশন পেয়ে 11-12 যাওয়ার, তার নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে? সেটাই যদি এরকমটা হতো যে 9-10কে শুধু 9-10কেই অভিজ্ঞতার এক্সপ্রেস নাম্বার দেওয়া হোক, 11-12 শুধু 11-12 অভিজ্ঞতার নাম্বার দেওয়া হোক, তবু কিছুটা সমস্যা মিটত। এখন যেটা হচ্ছে 11-12 একটাও ফ্রেশার পায়নি, বা একটাও ইন সার্ভিস প্রাইমারি টিচার, ইন সার্ভিস কনস্টেবল, ইন সার্ভিস অন্যান্য দপ্তর থেকে যেগুলো ইন সার্ভিসগুলো এসেছে, গ্রুপ সি, গ্রুপ ডি ক্লার্ক, তা এই ক্ষেত্রে তাদেরকে যে বঞ্চনা করা হলো, তাদের সঙ্গে যে বঞ্চনা করলো, তাদের হয়তো বয়স পেরিয়ে গেছে, এর পরের পরীক্ষাতে হয়তো তারা পাবে না, তো তাদের মধ্যে থেকেই গেল না? আমার ক্যান্টিনের অনেকেই আছে 60-এর মধ্যে 60 পেয়েছে 11-12-এ, সে ডাক পায়নি। এই যে তার যে পেইন, তার যে ব্যথা, সে 2016 পরীক্ষার্থী ছিল, ওয়েটিং ছিল, আবার 2025-এও সে পরীক্ষার্থী, এবং সে 11-12 ডাক পেল না, সে প্রাইমারি টিচার অলরেডি। তো তাদের বক্তব্যটা কে তুলে ধরবে? এটাই আমার কথা। প্যানেল যেদিকে যাচ্ছে, একটা ওয়ে আউট নিশ্চয়ই বার হবে, আমি এখন বলছি না ওয়ে আউটটা, সেই ওয়ে আউটের দিকে যাক এবং সুন্দরভাবে ফয়সালা করুক, সবাই যাতে জাস্টিফাইড হয়, সবাই যাতে জাস্টিফাইড হয় সেটার দিকে। সেই তার ক্ষেত্রে 10 মার্কের একটা থার্ড অ্যাঙ্গেল দিয়ে কোনো একটা কাজ করতে হবে। এসএসসি নিশ্চয়ই উপদেষ্টা কমিটি আছে, পরামর্শদাতা আছে, উকিলবাবুরা আছেন, নিশ্চয়ই এসএসসিকে পরামর্শ দেবে, এবং হাইকোর্টের যেটা গতিবিধি সেদিকেই যাচ্ছে মনে হচ্ছে। কারণ প্যানেল ক্যান্সেল করার মতো আর ব্যথা বা চাপ আর হয়তো সহ্য করতে পারবে না এই 2016-র আনটেন্টেড প্রার্থীরা এবং ফ্রেশার প্রার্থীরা যারা অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে হয়তো এইগুলো ইস্যু ধামাচাপা পড়ে যাবে যখন 9-10-এর ভেরিফিকেশন লিস্ট সোমবারে দিয়ে দিবে, অনেকেই পেয়ে যাবে তোমরা। যারা ফ্রেশার তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না, যাদের বয়স কম তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না, কিন্তু যারা অলরেডি অন দ্য ভার্জে চলে এসেছে বয়সের এবং সামনে আর এসএসসি দিতে পারবে না, হয়তো 9-10-এ হয়তো বা মানে অন্যান্য দপ্তরে কাজ করে, তাদের ক্ষেত্রে আমি এই ব্যাপারটা তুলে ধরেছিলাম। সেটা যদি অ্যাফরসেইড পোস্ট, অ্যাফরমেশন ভ্যাকেন্সিজ অনুযায়ী যদি হাইকোর্টের সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী যদি মানে করা যেত সেইভাবে বিধি, সবচেয়ে ভালো হতো, সবাই জাস্টিস পেত, এবং এসএসসি নিজেকেও মানে জাস্টিফাইড করতে পারতো সবার সামনে।